আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স এই চ্যাপ্টারটার মেবি 5 নম্বর লেকচার। আচ্ছা, এই যে নতুন টপিকটা শুরু করব, নতুন টপিকটা শুরু করার আগে ছোট্ট একটা গল্প বলি। আমরা তো ছোটোবেলা থেকেই বিজ্ঞান পড়ে আসছি এবং বিজ্ঞানের প্রত্যেকটা বিষয়ে দেখছি বিভিন্ন বিদেশি বিজ্ঞানীদের নাম, যেমন হচ্ছে আইনস্টাইন, নিউটন, ম্যাক্স প্লাঙ্ক, আরও যত বিজ্ঞানী দেখছি সবগুলো হচ্ছে বিদেশি বিজ্ঞানীদের নাম। তখন থেকে তো আমাদের ইচ্ছা ছিল যে হ্যাঁ, এর বাঙালিদের যদি নাম থাকতো বা বাংলাদেশি কোনো বিজ্ঞানীর নাম থাকতো তাহলে ব্যাপারটা খুব ভালো হতো না? এরকম একটা স্টোরি তো, মানে এরকম একটা চাওয়া তো সবার ভিতরেই ছিল বা এখনও আছে। এই ক্ষেত্রে বাঙালি বিজ্ঞানীদের অনেক ক্ষেত্রে অনেক অবদান আছে। যেমন এই যে ফিঙ্গারপ্রিন্ট, আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অপরাধী শনাক্ত করি বা আইডেন্টিটি নিশ্চিত করি, যেটার মাধ্যমে সেইটা হচ্ছে আবিষ্কার করছেন কিন্তু একজন বাংলাদেশি বিজ্ঞানী, আজিজুল হক নামে একজন বাংলাদেশি বিজ্ঞানী। তোমরা একটু ঘাটাঘাটি করলে এটা জানতে পারবা। তারপর এরকম অনেক অবদান আছে, বাংলাদেশি অনেক বিজ্ঞানীদের অনেক অবদান আছে। ফাইটার প্লেন, ফাইটার জেটের যে মেটালটা, ওইটাও একজন বাঙালি বিজ্ঞানী, বাংলাদেশি বিজ্ঞানী, বাঙালি না বাংলাদেশি বিজ্ঞানী মেবি উনি আবিষ্কার করছেন। তারপর হচ্ছে বাংলাদেশি একজন বুয়েটের টিচার ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্যার। সো উনি হচ্ছে অনেকগুলো ওনার আবিষ্কার আছে। এবং আমরা যেরকম পড়ি না যে নিউটনের সূত্র, আইনস্টাইনের সূত্র, এইরকম হচ্ছে ওনার নিজের নামে একটা সূত্র আছে, যেটাকে যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ওনার ওই সূত্রটা আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজে লাগে। ওইটাকে বলা হয় থাকে মেবি চৌধুরীস মেথড বলা হয় থাকে তার নাম অনুসারে। এরকম আরও অনেকের অবদান আছে এবং মুসলমান বিজ্ঞানীদেরও অনেকের অবদান আছে, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তাদের অবদান আছে, যেটা আমরা জানি না বা জানার চেষ্টা করি না। সো যেটা বলছিলাম, এরকম একজন বাঙালি বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে এখানে, যে কণা পদার্থবিজ্ঞান বা পার্টিকেল ফিজিক্সের সাথে। সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু বা সত্যেন বসু। উনি হচ্ছে ঢাকা ভার্সিটির প্রফেসর ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের। এই বিষয়ে একটা গল্প প্রচলিত আছে যে আমরা তো কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম তত্ত্বের কথা জানি বা কোয়ান্টাম থিওরির কথা জানি, এটার আবিষ্কারক হচ্ছেন ম্যাক্স প্লাঙ্ক। ওই সময় ম্যাক্স প্লাঙ্কের সূত্রে কিছু প্রবলেম ছিল এবং এই সূত্রের প্রবলেমগুলোকে মানে কেউ ওই সময় হচ্ছে খুব একটা সলভ করতে পারেনি। তো ওই সময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আমাদের বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, উনি হচ্ছে পড়াচ্ছিলেন এবং নিজের মতো করে ওইখানের যেই অসঙ্গতিগুলো ওইগুলো হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করছিলেন। এবং এক্সপ্লেন করতে গিয়ে যখন নিজের মতো করে ব্যাপারগুলোকে ছাত্রছাত্রীদের সামনে এক্সপ্লেন করছিলেন, তখন দেখতে পেলেন যে ওই প্রবলেমগুলো নাই, যে একটু আগে যে প্রবলেমগুলো দেখছিলেন ওই প্রবলেমগুলো সূত্রটার ভিতরে প্রবলেমগুলো আর নাই। তখন হচ্ছে উনি এটা অনেক চিন্তাভাবনা করে লিখে তারপর হচ্ছে একটা জার্নালে পাঠায়। সায়েন্টিফিক নতুন কিছু আবিষ্কার করলে সেটা জার্নালে পাঠাইতে হয়, সো জার্নালে পাবলিশ করার জন্য পাঠাইতে হয়। উনি পাঠানোর পর সেখান থেকে রিজেক্ট করে দিল। তারা হচ্ছে আসলে ওইটা বুঝেই নেই। তারপর হচ্ছে উনি হাল ছাড়েন নাই, উনি হচ্ছে ওই সময়ের বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের কাছে পাঠাইছে। তো ওই সময় পৃথিবীতে একমাত্র ওনার থিওরিটা বোঝার মতো হয়তো আইনস্টাইনে ছিল। আইনস্টাইন সাথে সাথে ব্যাপারটা বোঝে এবং সেখানে হচ্ছে সে ওইটাকে ইংলিশে অনুবাদ করে, মেবি না অন্য কোনো ভাষা, জার্মান ভাষা অনুবাদ করে হচ্ছে অন্য একটা জার্নালে পাঠাই দেয় এবং সেই সময় নিচে লিখে দেয় যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জার্নাল বা ইম্পর্টেন্ট একটা আবিষ্কার, ইটস ইম্পর্টেন্ট, এই টাইপের কিছু একটা কথা লিখে দেয়। তারপর হচ্ছে মানে ওই জার্নালে ওই সময় তো পৃথিবীর সেরা বিজ্ঞানীদের ভিতরে একজন আইনস্টাইন, তার কথা কে ফেলে দেবে? সে যখন বলছে ইম্পর্টেন্ট, তো সাথে সাথে ওইটা ছাপ হয় এবং ওই ফুটনোটটা লেখার কারণে ওই থিওরিটার নাম হয় বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। এবং আমরা যে কণা পদার্থবিজ্ঞান বা পার্টিকেল ফিজিক্সের নিয়ে আলোচনা করবো এই টপিকটায়, পার্টিকেল ফিজিক্স হচ্ছে কণা বা ক্ষুদ্র ক্ষুদ্র কণা, আমরা যে ইলেকট্রন, প্রোটন, নিউটনের ব্যাপারে জানি সেগুলোর বিষয় বা তার চেয়েও ক্ষুদ্র কণা নিয়ে যেখানে আলোচনা করা হয় পদার্থবিজ্ঞানের যে শাখা, সেটা হচ্ছে পার্টিকেল ফিজিক্স বা কণা পদার্থবিজ্ঞান বলা হয় থাকে। আচ্ছা, চলো শুরু করি। সো আমরা তো সবাই জানি যে কোনো পদার্থ ইলেকট্রন, প্রোটন, নিউটন দিয়ে গঠিত, তাই না? মানে প্রথমে হচ্ছে আগে ধারণা করা হয়তো যে অ্যাটম দিয়ে গঠিত, তারপর হচ্ছে পরমাণু দিয়ে গেছে, তারপর হচ্ছে পরমাণুগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউটন দিয়ে গঠিত। এটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সবাই জানতে পারছি। এবং তোমাদের মনে আসলে কি কখনো ধারণা হয়েছে বা এরকম কোনো কোশ্চেন অ্যারাইজ হয়েছে যে এই যে ইলেকট্রন, প্রোটন এগুলোকে কি আর ভাঙা যায় বা এগুলোর ভিতরে আসলে কি আছে? ইলেকট্রনের ভিতরে ইলেকট্রনকে ভাঙলে কী হবে? মানে এই টাইপের কোশ্চেন সবার মাথায় আসে, আমি জানি আমার মাথায় আসতো। তো আসলে সত্যি কথা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এগুলো হচ্ছে অবিভাজ্য না, মানে ভাঙলে কিছু পাওয়া যাবে না এরকম না। এগুলোর ভিতরেও আছে অনেক জিনিসপত্র এবং তার ভিতর আছে, এটা আসলে মেবি কখনো শেষ হওয়ার না এরকম। যাই হোক, আমরা এগুলোর বিষয়ে আলোচনা করবো। সো এতক্ষণ মানে এই ক্লাস পর্যন্ত বা এতক্ষণ যতটুকু বললাম সে পর্যন্ত জেনে রাখো যে ইলেকট্রন, প্রোটন এগুলো অবিভাজ্য না, এগুলো হচ্ছে ভাঙা যায়। এবং এই যে ইলেকট্রন, প্রোটন, নিউটনকে ভাঙলে বা প্রোটন, নিউটনকে ভাঙলে যেই কণাগুলো আমরা পাই সেগুলো হচ্ছে কণা পদার্থবিজ্ঞান বা পার্টিকেল ফিজিক্সে আলোচনার বিষয়। এবং এগুলো নিয়ে যারা গবেষণা করেন বা যারা হচ্ছে এগুলো নিয়ে রিসার্চ করেন তাদেরকে বলা হয় পার্টিকেল ফিজিসিস্ট বা কণা পদার্থবিজ্ঞানী। এবং তোমাদের বইয়ের প্রথমেই একটা ছবি দেওয়া আছে যে লার্জ হাইড্রন ক্যালাইডার,
বা কোলাইডার, উচ্চারণটা কি আমি জানি না ঠিক, যাই হোক হচ্ছে এইটার ব্যয়টা মানে এটা বানাইতে আসলে খরচ হয়েছে 50,000 কোটি টাকা খরচ হয়েছে এইটা এক্সিলারেটরটা বানাইতে। এইগুলোর ভিতরে এই যে লার্জ বিশাল বিশাল এক্সিলারেটর ভিতরে হচ্ছে কণা নিয়ে বিভিন্ন পার্টিকেল নিয়ে গবেষণা করা হয় এবং এই জন্য হচ্ছে বিদেশিরা বা বাইরের দেশে কোটি কোটি টাকা খরচ করে। যাই হোক অনেকক্ষণ সময় নষ্ট করলাম, এখন হচ্ছে আমরা আমাদের পড়াশোনায় ফেরত আসি। আচ্ছা, এতক্ষণ তো প্রথমে বললাম যে হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন বা ইলেকট্রন প্রোটন নিউট্রন এই যে মৌলিক কণিকাগুলো, এগুলো আসলে আরও ক্ষুদ্র কণিকা দিয়ে গঠিত। এরপর হচ্ছে আর একটা ব্যাপার আসি, এতটুকু জেনে রাখো। এরপর হচ্ছে আমরা যখন প্রথম অধ্যায় পড়ছিলাম নিউটনের সূত্র অধ্যায়, ওই সময় মৌলিক বলের ধারণা বা কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল ফোর্স এইটা পড়ার সময় পড়ছিলাম মহাকর্ষ বল, তারপর তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এবং এই যে মহাকর্ষ বল এটা পড়তে গিয়ে একটা জায়গায় বলছিলাম যে বিজ্ঞানীরা ধারণা করেন যে বস্তুদ্বয়ের মধ্যে এক প্রকার কণার পারস্পরিক বিনিময় দ্বারা এই মহাকর্ষ বল ক্রিয়াশীল হয় এবং এই ধরনের কণার নামকরণ করা হয়েছে গ্রাভিটন। মানে একটা বল যে কার্যকর হয়, ধরো দুইটা বস্তুর ভিতর যে আকর্ষণ বলটা আসলে কার্যকর হয় একটা কণার আদান প্রদানের ফলে বা একটা কণার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার ফলে, কণার আদান প্রদানের ফলে এই বলটা কার্যকর হয় বা বলটা অনুভূত হয়। এবং মহাকর্ষ বলের ক্ষেত্রে যেই কণাটা কাজ করে বা যেই কণাটার আদান প্রদান ঘটে সেটাকে গ্রাভিটন বলা হয়ে থাকে। এবং তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে যেই কণাটা কাজ করে সেটাকে বলা হয় থাকে, এই যে বিজ্ঞানীরা ধারণা করেন যে ফোটন নামক এক প্রকার ভরহীন চার্জহীন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল কার্যকর হয়। এবং দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্সের ক্ষেত্রে এই কণাটা হচ্ছে কি, এই কণাটা হচ্ছে গেজ বোসন নামে এক ধরনের কণা, এই কণার পারস্পরিক বিনিয়োগের ফলে এই বল কার্যকর হয়। এবং সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের ক্ষেত্রে এটা হচ্ছে এখানে ছিল না, এটা হচ্ছে গ্লুয়ন নামে এক ধরনের কণার আদান প্রদানের ফলে এই বলটা কার্যকর হয়। এতদিন পর্যন্ত আমরা বলে আসছিলাম যে আমাদের মহাবিশ্ব তৈরি হয় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে, এই তিনটা কণা দিয়ে আসলে মহাবিশ্ব গঠিত। এখন দেখো আরও নতুন কিছু কণা অ্যাড হইল না, এই কণাগুলোকেও তো আমাদের কাউন্টের ভিতর নিতে হবে। সো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বলগুলো আসলে ক্রিয়া প্রতিক্রিয়ার ধরনের শক্তি কণা বিনিময়ের ফলে, একটু যেটা বললাম সেটাই। সো পদার্থবিজ্ঞানে যে পদার্থবিজ্ঞান যে শাখায় বস্তু কণা এবং শক্তি কণার বিভাজন এবং ক্রিয়া বিক্রিয়া নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে কণা পদার্থবিজ্ঞান। আচ্ছা, এই লাইনটা পরে বলছি, আগে এইটা দেখি। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড বা আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছে বস্তু কণা এবং শক্তি কণা দিয়ে। বস্তু কণা কোনগুলো, ওই যে একটু আগে যেটা বলছিলাম, কোনো বস্তু গঠিত হয় যেগুলো দিয়ে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং এগুলোকে ভাঙলে যে কণাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বস্তু কণা। এবং একটু আগে যেটা বললাম যে দুই একটা স্লাইড আগে, যেটা হচ্ছে বিভিন্ন বল কার্যকর হয় বিভিন্ন কণিকার বা কণার আদান প্রদানের ফলে, সেগুলোকে বলা হয় থাকে শক্তি কণা। সো এই যে বস্তু কণা, এই বস্তু কণাগুলোকে বলা হয় থাকে ফার্মিয়ন, এবং এই যে শক্তি কণা, এই শক্তি কণাগুলোকে বলা হয় থাকে বোজন বা বোসন। এই যে ফার্মিয়ন বা বস্তু কণা, ফার্মিয়ন হচ্ছে বস্তু কণা, যে বস্তুগুলো আমরা দেখি চারপাশে এগুলো যে কণাগুলো দিয়ে করতে সেগুলো হচ্ছে ফার্মিয়ন। এটা নামকরণ করা হয়েছে ইতালিয়ান বিজ্ঞানী এনরিকো ফার্মির নাম অনুসারে। এবং যে শক্তি কণাগুলো এগুলো নামকরণ করা হয়েছে একজন বিজ্ঞানী নামে, এই যে একটু আগে যেটা বলছিলাম যে বিজ্ঞানী নাম সত্যেন্দ্রনাথ বসু, ওনার নামে নামকরণ করা হয়েছে বোসন বা বোসন। আমি জানি না উইকিপিডিয়াতে সব জায়গায় বোসন উচ্চারণটাকে মানে বোসন লেখা, তোমাদের জাফর ইকবাল স্যার কেন বোজন লিখলো আমি জানি না। আচ্ছা যাই হোক, মেবি এইটার উচ্চারণ মেবি বোজনই। যাই হোক, যেটা বলছিলাম একটু আগে স্লাইডে যেটা বলছিলাম যে পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তু কণা, একটু আগে যেটা বললাম যে বস্তু কণা এবং শক্তি কণা, বস্তু কণা যে বস্তুগুলো যেই কণা দিয়ে গঠিত, এবং শক্তি কণা শক্তি স্থানান্তরিত হয় বা বল অনুভব হয় যেই কণাগুলোর আদান প্রদানের ফলে, সেগুলো হচ্ছে শক্তি কণা। এর বিভাজন এবং ক্রিয়া বিক্রিয়া নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে কণা পদার্থবিজ্ঞান বা পার্টিকেল ফিজিক্স। আশা করি এতটুকু পর্যন্ত বুঝছো এই স্লাইডে বা এই ক্লাসের বা এই টপিকটার থেকে। এতটুকুই মনে রাখো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে দুই ধরনের কণা দিয়ে, দুইটা কণা দিয়ে না, দুই ধরনের কণা দিয়ে। একটা হচ্ছে বস্তু কণা, যেটা যেই কণাগুলোকে বলা হয় থাকে ফার্মিয়ন, এটা নামকরণ করা হয়েছে এনরিকো ফার্মির নাম অনুসারে। এবং শক্তি কণা দিয়ে, মানে মহাবিশ্ব তৈরি হয়েছে দুই ধরনের কণা দিয়ে, বস্তু কণা দিয়ে এবং শক্তি কণা দিয়ে। এবং শক্তি কণাগুলোকে বলা হয় থাকে বোজন বা বোসন। এবং এই টপিকের ভিতরে আর একটা ছোট্ট জিনিস আছে, এই দুই ধরনের কণার হচ্ছে দুইটা বৈশিষ্ট্য দেওয়া আছে, জাস্ট দুইটা বৈশিষ্ট্য দেওয়া আছে। দুইটা বৈশিষ্ট্য কি দেওয়া আছে, যে হুবহু একই রকম কণা হলে যখন একসঙ্গে থাকতে পারে তখন বুঝতে হবে সেই কণাটি হচ্ছে ফার্মিয়ন। ফার্মিয়ন মানে কি, ফার্মিয়ন মানে হচ্ছে বস্তু কণা। বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে গঠিত। এবং আমরা একেবারে ছোটোবেলা থেকে পড়ে আসছি যে সমধর্মী জিনিস সবসময় পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী জিনিস পরস্পরকে আকর্ষণ করে। যেমন চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, সেরকমই ব্যাপারটা এরকম যে একটা ইলেকট্রনকে বিকর্ষণ করে, কিন্তু একটা ইলেকট্রন একটা
প্রোটনকে আকর্ষণ করে। ব্যাপারটা এরকম যে ধরো একটা অনেকগুলো ইলেকট্রন তুমি এক জায়গায় রাখতে পারবা না, কারণ কি এরা একে অপরকে বিকর্ষণ করবে। সেটাই বলছে যে হুবহু একই রকমের কণা হলে যখন একসঙ্গে থাকতে পারে না তখন সেটা বুঝতে হয় ফার্মিয়ন। মানে ফার্মিয়ন হচ্ছে বস্তুকণা, বস্তুকণাগুলো অনেকগুলো কণা একসাথে থাকতে পারে না, একই জায়গায় পুঞ্জীভূত হয়ে থাকতে পারে না। বাট শক্তিকণা যেগুলো হচ্ছে বোজন বা বোসন, সেগুলো হচ্ছে একসাথে থাকতে পারে। যেমন হচ্ছে লেজার লাইট, লেজার লাইটে হচ্ছে আলো এক বিন্দুতে একীভূত হয়, মানে হচ্ছে অনেকগুলো আলোর কণা মানেই তো ফোটন আমরা জানি। সো এক্ষেত্রে কী বলতে পারি যে শক্তিকণা হচ্ছে একসঙ্গে থাকতে পারে, অনেকগুলো কণা একসঙ্গে একীভূত হতে পারে, পুঞ্জীভূত হতে পারে, বাট হুবহু একই রকমের কণা হচ্ছে একসাথে থাকতে পারে না, সেগুলো হচ্ছে ফার্মিয়ন বা বস্তুকণা। আর যেগুলো একসাথে থাকতে পারে সেগুলো হচ্ছে শক্তিকণা বা বোজন। এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা যদি একটু রিভাইজ দিই, যে এই মহাবিশ্ব বা বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়েছে দুই ধরনের কণা দিয়ে, বস্তুকণা এবং শক্তিকণা দিয়ে। বস্তুকণাগুলোকে বলা হয় থাকে ফার্মিয়ন এবং শক্তিকণাগুলোকে বলা হয় থাকে বোজন। এবং দুইটা বৈশিষ্ট্য দেওয়া আছে যে হুবহু একই রকমের কণা যখন একসঙ্গে থাকতে পারে না তখন সেটি হচ্ছে ফার্মিয়ন বা বস্তুকণা, কারণ আমরা সবাই জানি বস্তুকণাগুলো একসাথে থাকতে পারে না। আবার যখন হুবহু একই রকম কণা একসঙ্গে থাকতে পারে তখন সেটি হচ্ছে বোজন বা বোসন, কারণ শক্তিকণা একসাথে অনেকগুলো এক জায়গায় থাকতে পারে, যেটার উদাহরণ হচ্ছে লেজার লাইট। সো এই হচ্ছে পার্টিকেল ফিজিক্স বা কণা পদার্থ বিজ্ঞানের প্রাথমিক আলোচনা। এরপর হচ্ছে আমরা ডিপে যাব। সো আজকের লেকচার এই পর্যন্তই, দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।